বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই তোমাদের সকলকে নূর অনলাইন ইংলিশ একাডেমিতে স্বাগত জানিয়ে আজকে আমাদের লেসন শুরু করেছি। আজকে আমাদের লেসনের নাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমাদের ক্লাস হবে আজকে স্টেপ 5 অর্থাৎ পঞ্চম ক্লাস। এখান দিয়ে আমরা জানতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হতে পারে, তাই না, এবং বিভিন্ন ধরনের এর উদাহরণ শিখব। তাহলে প্রথমে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা অথবা যে সেন্টেন্সের মাধ্যমে অনুজ্ঞাবাচক শব্দ বোঝায় বা বাক্য বোঝায় তাকেই বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাবাচক শব্দটা কি অথবা বাক্যটা কি? অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অনুমতি ইত্যাদি বোঝায় তাকেই অথবা তাদেরকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে জানব। ঠিক আছে, এখন আমরা দেখি যে কিছু উদাহরণের মাধ্যমে এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। এখন দেখি, যেমন ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু এক ধরনের বোঝাচ্ছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা এক ধরনের অর্থ বোঝাচ্ছে। তারপর হলো ডু নট ডু দ্য ওয়ার্ক, এটা এক ধরনের বাক্য। প্রত্যেকটার অর্থ কিন্তু, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক এটা আদেশ দেয়া হচ্ছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা হলো একটা অনুমতি চাওয়া হচ্ছে। ডু নট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, একটা নিষেধ বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখলাম আদেশ হতে পারে, নিষেধ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, প্রস্তাব হতে পারে, অনুমতি হতে পারে। সবগুলোই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানার আগে আমাদের পার্সন সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। পার্সন বলতে আমরা বুঝি ব্যক্তি অথবা পুরুষ। পার্সন হলো কয় ধরনের? 3 ধরনের। একটা ফার্স্ট পার্সন, একটা হলো ফার্স্ট, আর একটা হলো সেকেন্ড, আর একটা হলো থার্ড। আর ফার্স্ট পার্সন আই হতে পারে অথবা উই হতে পারে। সেকেন্ড পার্সন ইউ। থার্ড পার্সন হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, ইট হতে পারে। তারপর হলো এনি নেম, যে কোনো নাম হতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সম্পর্কে আমার একটা ধারণা হলো, কারণ এই পার্সনের উপরে ভিত্তি করে কিন্তু টেন্সটার স্ট্রাকচার তৈরি হবে। এখন আমাদের স্ট্রাকচারের দিকে তাকাই। এখন যদি আমার পার্সনটা সেকেন্ড পার্সন হয়, তখন তার স্ট্রাকচার হবে PV1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ঠিক আছে, এখন যদি এটাকে নিষেধ বোঝায়, তখন এর আগে আমরা ডু নট কথাটা লাগাবো। ডু নট, তারপর হলো PV1, তারপর হলো অবজেক্ট, তারপরেও এক্সটেনশন।
এটা হলো সেকেন্ড পারসন ক্ষেত্রে, এটা হলো অর্থাৎ কি প্রিভিয়ান অবজেক্ট এক্সটেনশন, এরপরে হলো ডু নট প্রিভিয়ান অবজেক্ট এক্সটেনশন। তবে এটা হবে কি নিষেধ, নিষেধের ক্ষেত্রে সেকেন্ড পারসনে যদি নিষেধ বোঝায় তখন এই ডু নট কথাটা আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন গো হোম, গো হোম বাড়ি যাও, এটা একটা আদেশ বোঝানো হয়েছে, তাই না? এখন যদি নিষেধ বোঝানো হয় তখন আসবে ডু নট, এটা বসবে, তারপর হলো গো হোম। এখন এটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখি, সেখানে আমরা লিখতে পারবো ডোন্ট গো হোম। তাহলে আমার জিনিসটা ক্লিয়ার, যে সেকেন্ড পারসনের ক্ষেত্রে যদি আমরা আদেশ পেয়ে থাকি তখন দেখা যাবে এটা বসবে, আর যদি নিষেধ হয়ে থাকে তখন এটা বসবে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমি দুইটা নিয়ম জানলাম, সেখানে আদেশ যদি বোঝায়, ঠিক আছে, এরপর হলো উপদেশ যদি বোঝায়, এটা কিন্তু আসবে, তাই না? আবার যদি কি দয়া যদি বোঝায়, মেহেরবানি যদি বোঝায়, তাই না, অনুরোধ যদি বোঝায়, সেখানে কিন্তু এটাই আসবে। ঠিক আছে, এরপরে যদি সেটা অর্থাৎ নিষেধ হয় তখন নিচের নিয়মটা আসবে ডু নট গো হোম। আবার যদি এটাকে আমি সংক্ষিপ্তভাবে লিখি ডোন্ট গো হোম। ঠিক আছে, এখন আরো কিছু আমরা উদাহরণ দিতে পারি, যেমন এখানে যদি এখন অনুরোধ বোঝায় তখন কি হবে, যেমন গো হোম প্লিজ, ঠিক আছে, অথবা প্লিজ গো হোম। এখন অনুরোধ বোঝালে সেখানে প্লিজ এবং কাইন্ডলি এই দুইটা কথা যে কোনো একটা থাকবে। তবে প্লিজটা যদি প্লিজ অথবা কাইন্ডলি যদি বাক্যের শেষে থাকে তখন প্লিজ এবং কাইন্ডলিটাকে একটা কমা দিতে হবে। যদি বাক্যের শুরুতে থাকে এখানে অথবা কাইন্ডলি যদি কথাটা লিখতাম, সেখানে কি হতো, প্লিজ অথবা কাইন্ডলি, তারপরে কিন্তু কমা বসবে না, কমা বসবে শেষে, তাই না? এরপরে আমরা যদি সেটাকে যদি আমরা উপদেশ হিসাবে ধরি তখন আসবে কি, যেমন উপদেশ যদি এটা হয় রেসপেক্ট ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর প্যারেন্টস, এখানে উপদেশ দেওয়া হচ্ছে, তাই না? সুতরাং এটার দিকে খেয়াল রাখতে হবে। এটা হলো আমার কিসের সেকেন্ড পারসনের ক্ষেত্রে। এখন যদি এই সাবজেক্টটা ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, তাহলে বাক্যটা আমার কি দ্বারা, লেট দ্বারা শুরু হবে। তারপরে আমার আসবে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম of the subject, objective form of the subject, তারপরে হবে PV1, তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে যদি এক্সটেনশন থেকে থাকে সেটা আমার এখানে বসবে, না থাকলে সেটা বসবে না। ঠিক আছে,
এখন আমরা দেখি এরকম একটা বাক্য, আমাকে কাজটি করতে দাও, এরকম যদি বাক্য আসে, সেখানে যেহেতু আমাকে, এটা কোন পারসন? অবশ্যই ফার্স্ট পারসন, সুতরাং লেটের নিয়মটা বসবে। তাহলে নিয়ম মতো লেট বসালাম, তারপরে কি আছে? অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট আছে কি? আমাকে। তাহলে সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম হলো কি? মি। অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তাহলে লেট মি, তারপর আছে কি? এরপর হলো পিবি1, তাহলে কাজটি করা। তাহলে করার এখানে কি? ভার্ব হলো ডু, ডু মানে কি? করা। এরপরে কি? অবজেক্ট হলো কাজটি, তারপর হলো দা ওয়ার্ক। এরপর এক্সটেনশন নাই, জায়গা খালি, ফুল স্টপ। তাহলে লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক। বাক্যটাকে এখন যদি আমরা ক্লিয়ার করে লিখি, তখন আমরা লিখতে পারবো কি? let me do the work, ঠিক আছে? আমাকে কাজটি করতে দাও। এখন যদি বলা হয় যে একটা নাম দিলাম, এখানে করিমকে কাজটি করতে দাও, তখন হবে লেট, লেটের পরে করিম। কারণ কি? কারণ কি যে করিম, এর কারণটা হলো যেহেতু আমরা জানি যে নাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম এক। এখন করিম এর সাবজেক্ট যদি করিম হয়, তাহলে অবজেক্টও করিম। কারণ আমরা জানি নাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম বোথ আর সেম, কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আলাদা। এজন্য হলো লেট করিম ডু দা ওয়ার্ক। এখন যদি বলা হয় তাকে কাজটি করতে দাও, কি হবে? লেটের পরে তখন হবে হিম, লেট হিম। এখানে হলো লেট হিম ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। এরপরে তাদেরকে কাজটি করতে দাও, লেট দেম ডু দা ওয়ার্ক, ঠিক আছে? এরপরে যদি বলা হয় যে মামুনকে কাজটি করতে দাও, লেট মামুন ডু দা ওয়ার্ক। মামুন এবং জামালকে কাজটি করতে দাও, লেট মামুন এন্ড জামাল ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এখন আমরা বুঝলাম লেটের পরে কি হবে? সাবজেক্টটা থাকবে, তারপরে অবজেক্টিভ ফর্ম হবে পিবি1, অবজেক্ট এবং এক্সটেনশন। এখন যদি বলা হয় যে আমাদেরকে কাজটি করতে দাও, কি হবে? let us do the work, আমাদেরকে কাজটি করতে দাও, ঠিক আছে? কারণ সাবজেক্ট হলো কি? উই, উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। তাহলে let us do the work, এই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম আস, এইজন্য এখানে আস বসেছে। ক্লিয়ার? এখন এখানে আমাদের কথা আছে প্রস্তাব এবং অনুমতি। এখন গ্রামার বলছে তোমার বাক্যটা পড়ে বুঝে নিতে হবে এটা প্রস্তাব নাকি অনুমতি। কিন্তু আমার কাছে এই বোঝার এত সময় নাই, তাহলে সহজে আমরা বুঝে নেব। লেটের পরে, লেট এর পরে আস থাকলে, লেটের পরে আস থাকলে তা অবশ্যই
অবশ্যই প্রস্তাব। চোখ বন্ধ করে লেটের পরে যদি আমরা একমাত্র আস এই একটা ওয়ার্ড দেখি, তাহলে চোখ বন্ধ করে আমরা ধরে নেব এটা হলো একটা প্রস্তাব। এখন আমরা দেখেছি আমাদের ছেলেমেয়েদের যখন ন্যারেশন করতে যায় ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন প্রস্তাব বললে এটাকে মনে করে অনুমতি, আবার অনুমতি বললে এটাকে মনে করে প্রস্তাব, অর্থাৎ তালগোল পাকিয়ে ফেলে, যেটাকে আমরা বলি ফিল গকি। কিন্তু যদি এই নিয়মটা একটু মেনে চলে, যে লেটের পরে যদি আজ থাকে চোখ বন্ধ করে প্রস্তাব, আর লেটের পরে যদি আজ ছাড়া অন্য যা কিছুই থাকবে, লেট হিম ডু দ্য ওয়ার্ক অনুমতি, লেট করিম ডু দ্য ওয়ার্ক অনুমতি, লেট দেম ডু দ্য ওয়ার্ক অনুমতি, ঠিক আছে। কিন্তু লেটের পরে আজ থাকলেই সেটা হবে প্রস্তাব। এরপরে আমরা আদেশের ক্ষেত্রে আমরা দুইটা দেখি, যেমন এখানে আমরা লিখেছিলাম গো হোম, বাড়ি যাও। এরপরে আরেকটা আছে আদেশ, এটা হলো মার্চ ওয়ান, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এটা কি গো হোম, বাড়ি যাও, এটা নরমালি একজন আরেকজনকে বলছে, সেটা হবে গো হোম নরমালি। কিন্তু যখন এটাকে মার্চ ওয়ান, এটা কিন্তু সৈনিকদের কথা, তখন সৈনিকদের আদেশটা কিন্তু ওটাকে কমেন্ড বলা হয়, সৈনিকদের আদেশকে কমেন্ড বলা হয়। তাহলে আমরা এখানে আদেশ পেলাম, এটা কমেন্টও পেলাম। তাহলে এক কথা আমরা বলতে পারি যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অনুমতি বোঝায় তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হলো পার্সন সম্পর্কে ক্লিয়ার আমার একটা ধারণা থাকতে হবে। পার্সন কত ধরনের? তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সনের জন্য এক নিয়ম, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড পার্সনের জন্য এক নিয়ম, সেকেন্ড পার্সনের জন্য আর একটা নিয়ম। এখন ফার্স্ট পার্সন যদি সে নিষেধ ছাড়া হয়, সেখানে হবে PV1 অবজেক্ট এক্সটেনশন। যদি নিষেধ থাকে তার আগে ডু নট অথবা ডোন্ট হবে। আর যদি সেখানে প্রস্তাব এবং অনুমতি বোঝায় এবং সেটা যদি ফার্স্ট এবং থার্ড পার্সন দিয়ে শুরু হয়, সেখানে অবশ্যই 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 লেট দ্বারা বাক্য শুরু হবে। নিয়ম হলো লেটের পরে যেটা সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম, তারপরে PV1, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, এরপরে ফুল স্টপ। এখন কথা হলো যদি আমরা দেখি এক্সটেনশন নাই, না থাকলে জায়গা খালি থাকবে। আর এখান থেকে আরেকটা জানলাম যে লেটের পরে যদি আজ থাকে, অর্থাৎ উইয়ের অবজেক্টিভ ফর্ম থাকে, চোখ বন্ধ করে এটা প্রস্তাব। আর যদি অবজেক্টিভ ফর্ম অর্থাৎ এই অবজেক্টিভ ফর্ম আজ ছাড়া যদি অন্য কিছু থাকে, যেমন মি থাকতে পারে, তারপর হলো হিম থাকতে পারে, হার থাকতে পারে, দেম থাকতে পারে, ইট থাকতে পারে, করিম থাকতে পারে, মামুন থাকতে পারে, রানা থাকতে পারে, এই সবগুলোই যা কিছু থাকবে সবগুলো অনুমতি, একমাত্র আজ থাকলে সেটাই হবে প্রস্তাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর হয়তো কোনো সমস্যা তোমাদের থাকবে না। এখন যেটাকে এখন আমি পড়ালাম, সেই জিনিসটাকে তোমরা যদি A to Z বাসায় আরও কয়েকবার রিভিশন দাও, তবে আমার মনে হয় জীবনে আর এই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে কখনো ভুল হবে না, ঠিক আছে। তাহলে এই বলে তোমাদের সবাইকে পরবর্তী লেসনে, পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।